আজ শুরু করছি মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানের পর্যায় সারণী চ্যাপ্টার। এই পর্যায় সারণী চ্যাপ্টারটি মাধ্যমিক 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেন আসবে। তার জন্য এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে হবে। প্রত্যেকটা সিরিজ যদি শেষ পর্যন্ত দেখা হয়, আশা করি এই চ্যাপ্টার থেকে কোনো আর সমস্যা থাকবে না। তাহলে দেরি না করে আজকের পাঠ শুরু করা যাক। এক দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, ডোবের আইনের ত্রয়ী সূত্রটি লেখো এবং ডোবের আইনের ত্রয়ী সূত্রের সীমাবদ্ধতা লেখো। তাহলে ডোবের আইনের ত্রয়ী সূত্রটা কি? রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে, অর্থাৎ রাসায়নিক ধর্মে মিল আছে এমন তিনটি করে মৌলকে যদি পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজানো যায়, তাহলে দেখা যাবে কি মাঝের মৌলটার পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের যোগফলের গড়। উদাহরণ দিলে খুবই সহজে বোঝা যাবে। কিরকম? মনে করো প্রথমে যে মৌলটা আছে সেটা হচ্ছে লিথিয়াম, তারপরটা হচ্ছে সোডিয়াম, তারপরটা হচ্ছে পটাশিয়াম। এই লিথিয়ামের পারমাণবিক ভর কত? 7, সোডিয়ামের কত? 23 এবং পটাশিয়ামের কত? 39। তাহলে কি বলছে? মাঝের মৌলটার পারমাণবিক ভর, এই মাঝে যে মৌলটা আছে তার পারমাণবিক ভর কত হবে? এই যে লিথিয়াম এবং সোডিয়াম অর্থাৎ অন্য যে দুটি মৌল আছে তাদের পারমাণবিক ভরকে যোগ করতে হবে, যোগ করে গড় করে দিতে হবে। তাহলে যোগ করলে কত হবে? 7 + 39 বাই কত? গড় করে দিলাম 2। 7 + 39 সমান কত হবে? 9 আর 7 16, 6 হাতে 1 3 রাখে 4, 46/2। এই 46/2 কাটাকুটি করলে কত হবে? 23। তাহলে পাওয়া যাচ্ছে মাঝের মৌলটার পারমাণবিক ভর। সেই জন্য সংজ্ঞায় কি বলে দিচ্ছে যে রাসায়নিক ধর্মে মিল আছে, তাহলে এদের কি আছে? রাসায়নিক ধর্মে এদের মিল আছে। এমন তিনটি করে মৌলকে যদি পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজানো যায়, তাহলে কি দেখা যাবে? যে মাঝের মৌলটার পারমাণবিক ভর কি হবে? অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের যোগফলের গড়। এবারে কি আছে? ডোবের আইনের ত্রয়ী সূত্রের সীমাবদ্ধতা। ডোবের আইনের ত্রয়ী সূত্রের সীমাবদ্ধতা কি আছে? 1 নম্বর হচ্ছে সমধর্মী মৌলের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়, অর্থাৎ যে সমস্ত মৌলের ধর্ম একই তাদের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে না। 2 দাগ দিয়ে কি বলছে? যে বিজ্ঞানী ডোবের আইন সমকালীন আবিষ্কৃত। সমকালীন আবিষ্কৃত মানে সেই সময় যত মৌল আবিষ্কৃত হয়েছিল সেই সমকালীন আবিষ্কৃত মৌলগুলির মধ্যে কেবলমাত্র 4টি শ্রেণী গঠন করতে পারেন, বাকি মৌলগুলির মধ্যে এই সূত্র প্রযোজ্য হয়নি। সেই 4টি শ্রেণী কি কি আছে? একটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যেটার উদাহরণ এখানে দিলাম। 2 নম্বর আছে কি ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, আর একটা হচ্ছে বেরিয়াম। 3 নম্বর যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে সালফার, সেলেনিয়াম আর টেরুলিয়াম। 4 নম্বর যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই মাত্র 4টি শ্রেণী গঠন করেছিল, বাকি শ্রেণী একটাও গঠন করতে পারেনি। এটাই হচ্ছে ডোবের আইনের ত্রয়ী সূত্রের সীমাবদ্ধতা। 2 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, নিউল্যান্ডসের অষ্টক সূত্রটি লেখো এবং ইহার উদাহরণ দাও। নিউল্যান্ডসের অষ্টক সূত্র কি? কোনো একটি মৌল থেকে শুরু করে অষ্টম মৌলটি ধর্মগতভাবে প্রথম মৌলের অনুরূপ হবে। অর্থাৎ কোনো একটি মৌল কি? সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়াম থেকে শুরু করে 8 নম্বর যে মৌলটা থাকবে, তাহলে সেই মৌলটা কি হবে? ধর্মগতভাবে প্রথম মৌলের অনুরূপ হবে। অর্থাৎ লিথিয়ামের যে বৈশিষ্ট্য হবে সোডিয়ামেরও সেই একই বৈশিষ্ট্য, অর্থাৎ 8 নম্বর মৌলেরও বৈশিষ্ট্য একই হবে। 3 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, লোথার মেয়ারের ধারণা অনুযায়ী পারমাণবিক আয়তন লেখ বলতে কি বোঝো? এবং একই সঙ্গে দেওয়া আছে কি লোথার মেয়ারের ধারণা অনুযায়ী পারমাণবিক আয়তন লেখের বৈশিষ্ট্য লেখো, অথবা এই লোথার মেয়ারের ধারণা অনুযায়ী যে পারমাণবিক আয়তন লেখ আঁকা হয়েছে তার সিদ্ধান্তগুলি লেখো। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, তারপরেও যেহেতু সিলেবাসে আসে সেই জন্য প্রশ্নটা এখানে দেওয়া আছে। জাস্ট রিডিং পড়ে রাখবে, তাতেই হয়ে যাবে। তাহলে লোথার মেয়ারের আয়তন লেখ কাকে বলে? লোথার মেয়ার কি করে? বিভিন্ন মৌলগুলিকে তাদের পারমাণবিক ভরকে এক্স অক্ষ বরাবর এবং পারমাণবিক আয়তনকে ওয়াই অক্ষ বরাবর বসিয়ে যে লেখচিত্র পায় তাকে বলা হয় লোথার মেয়ারের পারমাণবিক আয়তন লেখ। তাহলে বিভিন্ন মৌল নিচ্ছে এবং সেই মৌলগুলির ক্ষেত্রে তাদের ভরকে এক্স অক্ষ বরাবর, পারমাণবিক ভরকে এক্স অক্ষ বরাবর এবং পারমাণবিক আয়তনকে ওয়াই অক্ষ বরাবর বসিয়ে যে লেখচিত্র পাচ্ছে সেই লেখচিত্রটাকে বলা হয় পারমাণবিক আয়তন লেখ। এইবার কি ওই লেখচিত্র থেকে কি কি সিদ্ধান্ত পাওয়া যায়? 1 নম্বর সিদ্ধান্তে কি বলছে? যে ক্ষার ধাতুগুলির আয়তন হয় সর্বাধিক। 2 নম্বর কি বলছে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি লেখচিত্রের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। 3 নম্বর কি বলছে? হ্যালোজেন মৌলগুলি ঊর্ধ্বগামী ঢালে অবস্থান করে। 4 নম্বর বলছে কি? লেখচিত্র থেকে ধাতু এবং অধাতুর পার্থক্য বোঝা যায়। 5 নম্বর বলছে কি? মৌলগুলির ভৌত ধর্মসমূহ পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। এটাই হচ্ছে লোথার মেয়ারের আয়তন লেখের বৈশিষ্ট্য।
4 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো এবং একই সঙ্গে দেওয়া আছে কি মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় কয়টি শ্রেণী আছে এবং পর্যায় কাকে বলে শ্রেণী কাকে বলে। এই 4 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মাধ্যমিক 2027 এই প্রশ্নটাই আসতে পারে, সেই জন্য এই প্রশ্নটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়বে। মেন্ডেলিভের পর্যায় সূত্র কি আছে? বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে, এটাই হলো মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী আছে? মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী আছে। তারপরের প্রশ্ন কি আছে? পর্যায় কাকে বলে এবং শ্রেণী কাকে বলে। পর্যায় কাকে বলে? অনুভূমিক সারিগুলিকে বলা হয় পর্যায়, অর্থাৎ অনুভূমিক মানে যেগুলো ভূমির সঙ্গে এরকম ভাবে আছে সেইগুলিকে বলা হয় কি পর্যায়, এবং সেগুলো দেখবে 1 2 3 4 এইভাবে পরপর ক্রমিক নাম্বার দেওয়া আছে, তাহলে এইগুলোকে বলা হবে কি পর্যায়। শ্রেণী কাকে বলে? উল্লম্ব সারিগুলিকে বলা হয় কি শ্রেণী। তাহলে এইরকম ভাবে যে সারিগুলো দেওয়া আছে সেইগুলোকে বলা হয় কি শ্রেণী, এবং সেগুলো রোমান সংখ্যা 1 2 3 এইভাবে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে যে 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6 এইগুলোকে বলা হচ্ছে কি পর্যায়, এবং এই মাথা দিয়ে যে 1 2 3 4 রোমান সংখ্যা দেওয়া আছে সেইগুলোকে বলা হয় কি শ্রেণী। এই শ্রেণীগুলোকে আবার 1 থেকে 7 পর্যন্ত যে শ্রেণীগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যাচ্ছে, একটা এ আর একটা বি, এদেরকে বলা হয় কি উপশ্রেণী। এর পরের যে প্রশ্নটা আছে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলিকে কোন শ্রেণীতে রাখা হয়। মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলিকে 0 শ্রেণীতে রাখা হয়। দেখো যে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, ওখানে দেখো 0 শ্রেণীতে, অর্থাৎ একদম শেষের যে শ্রেণী আছে সেই শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলিকে রাখা আছে, যেরকম হিলিয়ন, নিয়ন, অর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। আজকের এই 1 নম্বর পার্ট এখানেই সমাপ্ত হচ্ছে। এর পরবর্তীতে আসছে 2 নম্বর পার্ট, এবং 2 নম্বর পার্টে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সেই জন্য এই পর্যায় সারণীর যে সিরিজটা তৈরি করা আছে এই সিরিজের কোনো ভিডিও তোমরা মিস করবে না। এবং দ্বিতীয় পার্টে যে প্রশ্নগুলো আছে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আছে, যে ক্ষার ধাতুগুলির বৈশিষ্ট্য লেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির বৈশিষ্ট্য লেখো, এগুলো না পড়ে ডাইরেক্ট উত্তর দেওয়া যাবে এবং খুব টেকনিক কাজে লাগানো হবে। সেই জন্য তোমাদেরকে বলছি যে ভিডিওগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবে এবং পরবর্তী পার্টটা অবশ্যই খেয়াল রাখবে কখন পাবলিশড হচ্ছে।